নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সিডনি সেল্ডনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ 13 অধ্যায়। তাহলে শুরু করি। আন্দ্রে গিলিয়ান্ড রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত ছিল। হঠাৎ দুম করে শব্দ হলো। এয়ার কন্ডিশনার যন্ত্রটা থেমে গেল। আন্দ্রে এই ঘটনাতে খুবই বিরক্ত। সে বলল, ধুত, আজকে খেলার দিন, আজকে এমন ঘটনা ঘটলে চলবে কেমন করে? সুইচগুলোতে হাত দিয়ে পরীক্ষা করল সে। এটা ওটা টিপে এয়ার কন্ডিশনারটা চালাবার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু মেশিনটা সত্যিই খারাপ হয়ে গেছে। তার মানে মিস্টার পোপ আজ দারুণ ক্ষেপে যাবে। আন্দ্রে জানে ওর মালিক শুক্রবারের রাতগুলোর জন্য সাদর আগ্রহে অপেক্ষা করে থাকেন। প্রতি শুক্রবার এই বাড়িতে পোকার খেলা হয়। বেশ কয়েক বছর ধরে এই বাড়িতে খেলাটি চলে আসছে। শহরের বিশেষ মানুষেরা সেই খেলাতে যোগ দেন। এয়ার কন্ডিশনার কাজ না করলে গরমে খেলা অসহ্য হয়ে উঠবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে নিউ অর্লিয়েন্সে যা গরম পড়ে। আন্দ্রে ঘড়ি দেখল, 4টে বাজতে চলেছে। রাত 7টা থেকে অতিথিরা আসতে শুরু করবেন। প্রথমে সে ভাবল মিস্টার পোপকে একটা ফোন করবে। তারপর মনে পড়ল উনি আজ সারা দিন কোর্টে ব্যস্ত থাকবেন। এত খাটাখাটনির পর একটু বিনোদনের আসর না বসালে বাঁচবেন কেমন করে? টেলিফোনের বই দেখে একটা নাম্বারে ফোন করল আন্দ্রে। এক্সিনো এয়ার কন্ডিশনার সার্ভিস। ফোন ধরেই মেয়ে রিসেপশনিস্ট মুখস্থ করার মতো গড়গড় করে বলে গেল, এই মুহূর্তে মেকানিক নেই, নাম ঠিকানা দিয়ে রাখুন, এলেই পাঠিয়ে দেব। রাগে গড়গড় করতে করতে আন্দ্রে পেরিপোপের নাম ঠিকানা জানালো। বলল, এখনই যেন মেকানিককে পাঠিয়ে দেওয়া হয়। আন্দ্রে গিলিয়ান 3 বছর ধরে রাঁধুনির চাকরি করছে। সে জানে তার মনিবের ক্ষমতা অসীম। এত কম বয়সে এত বুদ্ধি রাখতে আর কাউকে দেখেনি সে। নাম করা লোকেরা পর্যন্ত তার মনিবের কথায় ওঠা বসা করে। লোককে সম্মোহিত করে রাখার একটা আশ্চর্য ক্ষমতা তার মনিব ইতিমধ্যেই করায়ত্ত করেছেন। গরম ধীরে ধীরে বাড়ছে। রান্নার কাজটা এগিয়ে রাখতে হবে। আন্দ্রে আবার ব্যস্ত হয়ে পড়ল। আধ ঘন্টা বাদে ঘন্টার আওয়াজ হলো। আন্দ্রে ছুটে গিয়ে দরজা খুলে দিল। কোম্পানির পোশাক পরা 2জন লোক এসেছে। তাদের হাতে যন্ত্রপাতির বাক্স। একজন কালো চামড়ার অর্থাৎ নিগ্রো, অন্যজন সাদা চামড়ার। নিগ্রো লোকটি জিজ্ঞেস করল, এয়ার কন্ডিশনার খারাপ হয়েছে? হ্যাঁ, ভাগ্য ভালো তোমরা এসে গেছো। একটু তাড়াতাড়ি করো, কিছুক্ষণ পর থেকেই নিমন্ত্রিতরা আসতে শুরু করবেন। আন্দ্রে 2জন মেকানিককে নিয়ে গেল সেই ঘরে যেখানে এয়ার কন্ডিশনারটা আছে। নিগ্রো মিস্ত্রিটি যন্ত্রের তলার দিকটা খুলে কী সব দেখে নিয়ে মন্তব্য করল, ঝঞ্ঝাটটা এখানে নেই, অন্য কোথাও আছে। যেখান দিয়ে হাওয়া ঢোকে সেই গর্তে। আন্দ্রে জানালো, এই বাড়ির প্রত্যেকটা ঘরেই এয়ার কন্ডিশনার আছে, তাই মোট ফোকরের সংখ্যা 8-9টার কম হবে না। ওগুলো একে একে দেখার জন্য আন্দ্রে মেকানিক 2জনকে নিয়ে বসার ঘরের মধ্যে দিয়ে আর একটা ঘরে যাচ্ছিল। বসার ঘরটা বেশ বড় এবং সুন্দর সাজানো। বাঁ দিকে খাবার ঘর, ডান দিকে আড্ডা মারার ঘর, সেখানে তাস খেলার টেবিল পাতা। ওই ঘরে ছাদের কাছে এয়ার কন্ডিশনারের গর্তটা দেখল তারা। তাস খেলার টেবিলের ওপর ছাদ দেখে মেকানিকরা বলল, এই ঘরের ওপর কি আছে? চিলেকোঠা, ওখানে একবার যেতে হবে। আন্দ্রে একটা ঘরে নিয়ে গেল। এক কোণে একটা ইলেকট্রিক ফিটিংসের তারগুলো জড়াজড়ি করে শুয়ে আছে। পেয়েছি। আন্দ্রে তাড়াতাড়ি করে জানতে চাইল, ঠিক হয়ে যাবে তো সব? নিশ্চয়, তবে একটু সময় লাগবে। মনে হচ্ছে কন্ডেন্সার খারাপ হয়ে গেছে। আমাদের কাছে নতুন কন্ডেন্সার আছে, এক্ষুনি লাগিয়ে দেব। একটু তাড়াতাড়ি করো ভাই, মিস্টার পোপ এক্ষুনি ফিরে আসবেন। তিনি যা রকচটা মানুষ, খেটে খুঁটে ফিরে এসে যদি এই অবস্থার সামনে তাকে পড়তে হয় তাহলে অবস্থা খুবই খারাপ হবে। আমাদের হাতে ভার দিয়ে তুমি নিশ্চিন্ত মনে তোমার কাজ করো। সাদা মেকানিক আশ্বাস দিল আন্দ্রেকে।
ওরা দুজন আবার নেমে গেল। ট্রাক থেকে দুটো বড় বড় ব্যাগ নিয়ে উঠে এলো চিলেকোঠায়। আন্দ্রে রয়ে গেল রান্নাঘরে। এবার আমরা দুজন মেকানিকের পরিচয় দেব। নিগ্রোটির নাম অ্যাল, সাদা চামড়ার নাম র্যালফ। ওরা চিলেকোঠায় এসে ব্যাগ থেকে ভাঁজ করা একটি ক্যাম্প চেয়ার বের করলো একটা ড্রিল মেশিন, স্যান্ডউইচ খাবার ট্রে, 2 টিন বিয়ার, একটি শক্তিশালী বাইনোকুলার যা দিয়ে অল্প আলোতেও সব কিছু দেখা যায়, আর বের করলো 2টি জ্যান্ত ইঁদুর যাদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এবার ওরা দুজন এক মনে কাজ করতে শুরু করলো। নিগ্রো অ্যাল কাজ করতে করতে মনের আনন্দে কথাটা বলল, এবার আর্নেস্টাইন আমাকে বাহবা দেবেই। প্রথমে অ্যাল কিন্তু পুরো ব্যাপারটাতে আপত্তি জানিয়েছিল। তোর মাথা খারাপ হয়ে গেছে? কোথাকার কে পেরি পোপ, তার জন্য আমি কেন ছুটতে যাব? আর যদি একবার ধরা পড়ি তাহলে? ওকে ভয় পাবার কিছু নেই, ও কোনোদিনই কারোর পেছনে লাগবে না। আল আর আর্নেস্টাইন লিটল চ্যাপ কথা বলছিল লিটল চ্যাপের ফ্ল্যাটে বসে। এতে তোর কি লাভ হবে? অ্যাল জানতে চাইল। পেরি পোপ লোকটা খচ্চর, জন্মের ঠিক নেই, বেজন্মার বাচ্চা। এই কথা শুনে অ্যাল হেসে উঠল হো হো করে। বলেছিল, এই পৃথিবীর অর্ধেক লোকই তাই, তাদের শাস্তি দেবার দায়িত্ব কেন আমি মাথার উপর নেব? এই কাজটা আমি করতে চাইছি আমার বন্ধুর জন্য। লিটল চ্যাপ শেষ পর্যন্ত বলে বসল। ট্রেসি? হ্যাঁ, ট্রেসিকে অ্যালের পছন্দ হয়েছিল। যেদিন ট্রেসি জেল থেকে ছাড়া পায় সেদিন 3 জন একসঙ্গে ডিনার খেয়েছিল। ভদ্রবাড়ির মেয়ে, কিন্তু তাই বলে ওর জন্য আমি এতটা বিপদের ঝুঁকি নেব? অ্যাল আমতা আমতা করতে থাকে। এই জন্য যে ওকে আমরা সাহায্য করতে না পারলে ও অন্য কারো কাছে চলে যাবে, সে তোর মতো ভালো কাজ করতে পারবে না, আর যদিও ধরা পড়ে যায় তাহলে চরম সর্বনাশ হয়ে যাবে। এবার সত্যি অ্যাল অবাক হলো। সে বলল, লিটল চ্যাপ, মেয়েটাকে তুমি সত্যি ভালোবাসো? হ্যাঁ। লিটল চ্যাপ কতটা ভালোবাসে সেটা অ্যালকে বোঝানো মুশকিল। তবে ভালোবাসার থেকে বড় কথা হলো ট্রেসি ধরা পড়লে আবার তাকে জেলে যেতে হবে, এবং এবার সে নিশ্চিতভাবে বিগ বার্থার খপ্পরে পড়বে। ব্যাপারটা লিটল চ্যাপের কাছে মোটেই ভালো লাগবে না। ট্রেসিকে লিটল চ্যাপ আশ্রয় দিয়েছে, বিগ বার্থার হাত থেকে তাকে বাঁচাতেই হবে। বিপদের দিনে সত্যি সত্যি তার পাশে বান্ধবী হিসেবে দাঁড়াতে হবে। সে বলল, অ্যাল, এ কাজটা তোমাকে করতেই হবে। এটাই হলো লিটল চ্যাপের একটা অদ্ভুত স্বভাব। আদরের আতিশয্যে মাঝে মাঝে সে তার হবু স্বামীকে তুই তোকারি করতে ভালোবাসে, আবার কখনো তুমি বলে সম্মান দেয়। অ্যাল বলল, এই কাজটা আমি একা করতে পারবো না। তার গলার স্বরে পরিবর্তন এসেছে। খুশি হয়েছে লিটল চ্যাপ। তার মানে অ্যাল গড় রাজি। অ্যালকে একটু বেশি মাত্রায় আদর করতে শুরু করলো। সে বলল, আচ্ছা, র্যালফ কয়েকদিনের জন্য ছাড়া পেয়েছে নাকি? অতএব জুটি বেঁধে গেল। সন্ধে 6:30টার মধ্যে অ্যাল আর র্যালফ চিলেকোঠার কাজ সেরে রান্নাঘরে আন্দ্রের কাছে গিয়ে হাজির হলো। কাজ হয়ে গেছে। দারুণ ঝঞ্ঝাটের কাজ ছিল। এখানে একটি এসিডিসি কন্ডেন্সার আছে। অ্যালের কথা শেষ হবার আগে আন্দ্রে ব্যস্ত হয়ে বলল, ওসব কথা পরে শুনবো, আগে বলো কাজটা হয়েছে কিনা। 5 মিনিটের মধ্যে কাজ শুরু করবে ওই এয়ার কন্ডিশনার। আহ, বাঁচালে! কি বলে যে তোমাদের ধন্যবাদ দেব, আমি তো আমার মনিবের কথা ভাবছিলাম। বিলটা রেখে যাও। বিল কোম্পানি পাঠাবে। অমায়িকভাবে অ্যাল বলল, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আন্দ্রে তাড়াতাড়ি রান্না সারতে ব্যস্ত হয়ে পড়ল। মেকানিক দুজন ব্যাগ দুটো নিয়ে ভ্যানে চড়েছে। গেটের বাইরে গাড়ি রেখে অ্যাল চুপটি করে বাগান পেরিয়ে বাড়ির পেছন দিকে চলে গেল। এয়ার কন্ডিশনার যন্ত্রের একটি তার খুলে রেখেছিল, সেটা আবার লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেশিন চালু হয়ে গেল। কন্ডেন্সারের সঙ্গে লাগানো কাগজে যে সার্ভিস টেলিফোনের নম্বর লেখা, সেটা ছোট্ট একটা কাগজে টুকে নিল।
একটু পরে একটা টেলিফোন বুথ থেকে সে এক্সিমো এয়ার কন্ডিশনিং কোম্পানিকে ফোন করে বলল, পেরি পোপের বাড়ি থেকে বলছি, 42 চার্লস স্ট্রিট। আমাদের এয়ার কন্ডিশন মেশিন ঠিকই আছে, লোক পাঠাবার আর দরকার নেই। প্রতি শুক্রবার রাতে অ্যাটর্নি পেরি পোপের বাড়িতে তাসের একটা জমজমাট আড্ডা বসে। তবে এটা হলো তাসের জুয়া। 3 পাত্তির তাস বলতে যা বোঝায় তাই আর কি। শহরের গণ্যমান্য ব্যক্তিরা ওই দিনটির জন্য সাদরে অপেক্ষায় থাকেন। যারা খেলতে আসেন তাদের মধ্যে সরকারের এক সেনেট সদস্যের কথা বলা উচিত। আসেন একজন আল্ডারম্যান, জর্জ হেনরি লরেন্সো এই খেলার এক সম্মানীয় অতিথি। এছাড়া অ্যান্টনি ওরসেত্তি ও জো রোমানোকে প্রায় প্রতি শুক্রবারই ওই আসরে দেখা যায়। পেরি পোপের মনটা আজ ফুর্তিতে ভরপুর। বেডরুমে গিয়ে জামা কাপড় বদলাচ্ছে সে। সাদা সিল্কের একটা প্যান্ট পরল, ম্যাচ করা সাদা জামা। এ ব্যাপারে সে খুবই শৌখিন। কয়েকদিন ধরেই একের পরে এক মামলা জিতে চলেছে। অবশ্য জীবনযুদ্ধে তাকে আমরা এক জয়ী সম্রাট বলতে পারি। নিউ অরলিয়েন্সে যদি কেউ আইনের সাহায্য পেতে চায় তাহলে তাকে অনিবার্যভাবে পেরি পোপের কাছে আসতে হবে। অবশ্য তার ক্ষমতার আড়ালে একটা গোপন শক্তির উৎস আছে। ওরসেত্তি পরিবারের সে খুব কাছের মানুষ। পেরি পোপকে সকলে জানে এক করিতকর্মা মানুষ হিসাবে। খুন, চোরাচালান, নারী ধর্ষণ, যে কোনো অপরাধ হোক না কেন, পেরি সব কঠিন সমস্যার সমাধান করতে পারে। এইভাবে ফুরফুরে শরৎ মেঘের মতো দিন কাটছে তার। অ্যান্টনি ওরসেত্তি এলো সঙ্গে এক গেস্টকে নিয়ে। সে বলল, জো রোমানো আসবে না। আপনারা নিশ্চয়ই সবাই ইন্সপেক্টর নিউ হাউসকে চেনেন। নিউ হাউস এসে সবার সঙ্গে হ্যান্ডশেক করল। পেরি পোপ সবাইকে উদ্দেশ্য করে বলল, সাইডবোর্ডে মদ আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা না হয় পরেই হবে, এক হাত হয়ে যাক। সকলের জন্য আলাদা চেয়ার নির্দিষ্ট করা আছে। এই ব্যাপারে পেরি পোপকে কেউ দোষ দিতে পারবে না। সবাই বসে পড়ল। জো রোমানো যে চেয়ারটায় বসত সেখানে বসল ওই ইন্সপেক্টর। এবার থেকে ইন্সপেক্টর তুমি ওই চেয়ারটিতে বসবে, ভারী গলাতে হুকুম করল ওরসেত্তি। তার হুকুমকে মান্য করতে হবে, এই আসরে সবাই তা জানে। নতুন তাসের প্যাকেট বের করে খেলা শুরু হলো। পেরি পোপ পোকার খেলার চাকতি বের করে ইন্সপেক্টরকে সব কিছু বুঝিয়ে দিল। কালো চাকতির দাম $5, লাল $10, নীল 20 আর সাদা $100। খেলোয়াড়রা প্রত্যেকে $500 চাকতি তুলে নিল। পেরি আরও একবার বলল, বাজির টাকা টেবিলেই শোধ করতে হবে। 3 বার পর্যন্ত ডাক দেওয়া হবে। যে তাস দেবে প্রথম তাস তারই হবে। সব বুঝতে পেরেছে এমন ভঙ্গি করে ইন্সপেক্টর বলল, ঠিক আছে, ভালোই বুঝতে পারছি। ওরসেত্তির গলায় বিরক্তির ছাপ। সে চিৎকার করে বলল, এত দেরি হচ্ছে কেন? এখনই শুরু করতে হবে। জো রোমানোর কি হয়েছে তা জানবার জন্য পেরি পোপের মনটা ছটফট করছে। ওরসেত্তি মনে মনে চিন্তা করছে, আমি জো রোমানোকে ছেলের মতো ভালোবাসতাম, শেষ পর্যন্ত কুত্তার বাচ্চাটা পেছন থেকে আমাকেই ছুরি মারল। ভাগ্যিস সেই ফরাসি ছুরিটা ফোন করেছিল, তা না হলে পুরো টাকা আমার হাত থেকে বেরিয়ে যেত। এখন আর কোনো চিন্তা নেই, বড্ড বেশি চালাকি করতে গেছে, কার সঙ্গে লেগেছে সেটা ভুলে গেছে। এমনই হয় বোধহয়, বেশি ওপরে উঠলে মানুষ ধরাকে স্বরাজ্ঞান করে। মিস্টার ওরসেত্তি, কি হচ্ছে? আপনার মন কোথাও উড়ে গেছে মনে হচ্ছে। কথাটা কানে আসতেই ওরসেত্তি জো রোমানোর চিন্তাটা ঝেড়ে ফেলল। এই টেবিলে বহু টাকার লেনদেন হয়, কেউ হারে কেউ জেতে। এটা নেহাতি একটা খেলার আসর, কিন্তু ওরসেত্তি হারতে ভালোবাসে না। জীবনের সব খেলায় ও যেমন জয়কে করায়ত্ত করতে চায়, তাসের আসরেও একই ব্যাপার। গত 6 সপ্তাহ ধরে পেরি পোপ খালি জিতেই চলেছে। আজ ভাগ্যের চাকাটা অন্যদিকে ঘোরাতেই হবে। খেলা শুরু হলো। ওরসেত্তি ক্রমশ হারছে। মোটা অঙ্কের বাজি ধরেও হারের ওই ধারাবাহিকতাকে রুখতে পারল না।
মাঝরাতে আন্দ্রে খাবার টেবিল সাজিয়ে যখন ডাকতে এলো, ততক্ষণে ওয়েশেত্তি $30,000 হেরে গেছে। বেশিরভাগটা জিতেছে পেরি পোপ। দারুণ রান্না। ভোজন রসিক হলেও ওয়েশেত্তির মন পড়ে আছে তাসের টেবিলে। সবার আগে কফির কাপটা হাতে নিয়ে ওয়েশেত্তি খেলার টেবিলে বসে পড়ল। 2-1 চুমুক দিয়েছে, হঠাৎ কাপে কি যেন পড়ল। চামচ দিয়ে তুলতে গিয়ে দেখল ছাদের প্লাস্টারের টুকরো। ছাদের দিকে তাকাতেই কপালে আরেক টুকরো পড়ল। কান পেতে শুনতেই মনে হলো ওপরে কে বা কারা ফিস ফিস করে কথা বলছে। ভীষণ ব্যস্ত হয়ে ওয়েশেত্তি বলল, ওপরে কি হচ্ছে? এতক্ষণ পেরি পোপ ইন্সপেক্টর নিউ হাউসকে একটা দারুণ মজার গল্প শোনাচ্ছিল। ওয়েশেত্তির কথাটা তার কানে গেল। সে বলল, কি বললেন ওয়েশেত্তি? প্লাস্টার খসছে? আরও তাড়াতাড়ি। সেনেটর বললেন, ইঁদুর মনে হচ্ছে। পেরি পোপ রেগে গেল, বলল, ওসব বাড়িতে নেই। ওয়েশেত্তি এবার গর্জন করে উঠল, ওপরে কিছু একটা আছে। এবার একটা বড় টুকরো পড়ল টেবিলের ওপর। আন্দ্রেকে বলছি দেখতে। পেরি পোপ বিরক্ত হয়ে জবাব দিল। ওয়েশেত্তি হাঁ করে ছাদের দিকে তাকিয়ে আছে। বলল, বেশ বড় একটা ফুটো দেখা যাচ্ছে। পেরি পোপ খেলা শুরু করার কথা বলল। ওয়েশেত্তি রেগে গিয়ে বলল, তার আগে দেখে এসো সত্যি সত্যি ওপরে কি হচ্ছে। বলতে বলতে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। বাকিরাও এগোতে থাকলো। হয়তো কাঠবেড়ালি তার খাবার জমিয়ে রেখেছে। পেরি পোপ ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করে। চিলেকোঠায় পৌঁছে আলো জ্বালালো পেরি পোপ। 2টি সাদা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সেদিকে লক্ষ্য নেই ওয়েশেত্তির। ঘরের মাঝখানে একটা ক্যাম্প চেয়ার, স্যান্ডউইচ, বিয়ারের খোলা টিন, একটা বাইনোকুলার। ধুলো ভরা মেঝের ওপর হাঁটু মুড়ে বসে পড়ল ওয়েশেত্তি। ছাদের সিলিংয়ে একটা ফুটো, তার দিয়ে বন্ধ করা। টানতেই সেটা উঠে এলো। ফুটো দিয়ে তাকালো ওয়েশেত্তি। সেখান থেকে তাস খেলার টেবিলটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে 2 আর 2 4। তার মানে পেরি পোপ এইসব ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। পেরি পোপ তখনও চিৎকার করছে, এসব জিনিস এখানে কে রেখেছে? আন্দ্রেকে মজা দেখাতে হবে। ওয়েশেত্তি উঠে দাঁড়ালো। প্যান্টের ধুলো ঝেড়ে পেরি পোপকে ফুটোটা দেখিয়ে বলল, এসো প্রিয় বন্ধু, তোমার কীর্তি নিজেই একবার দেখে যাও। ওখানে গিয়ে তাকাতেই পেরি পোপের মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। সে পাগলের মতো সকলের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনারা আমাকে কি বিশ্বাসঘাতক ভাবছেন? বিশ্বাস করুন, আমি আপনাদের ঠকাতে পারি না। উত্তেজনায় নিজের আঙুল কামড়ে ফেলল সে। ওয়েশেত্তি তার পিঠ চাপড়ে রক্ত হিম করা কণ্ঠস্বরে বলল, ঠিক আছে, এসব নিয়ে ভেবো না। চলো আবার তাসের টেবিলে যাওয়া যাক। 13 অধ্যায় এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি 14 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।